শুধু দর্শক মণ্ডলী, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান, একজন ভদ্রমহিলা সংবাদ সম্মেলন করতেছেন, কিন্তু তার আগে আমার নিজের কিছু কথা আছে, আমি সেটা বলতে চাই। উনি আসলে আজকে আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন এই সংবাদ সম্মেলনের মাধ্যমে। আজ থেকে 17-18 বছর আগের কথা আমি বলছি। আর 2006 সালে আমার পিতা হত্যা হয় এবং 2008 সালে আমার ভাইকে হত্যা করে নিজ বাড়িতে দুষ্কৃতিকারীরা। আমি তখন মাঝে মধ্যে প্রায় সংবাদ সম্মেলন করতাম, মানববন্ধন করতাম। তাই এই সংবাদ সম্মেলন জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি প্রথম শুরু করি, এবং শুরু করলে প্রেস ক্লাবে তখন আমি আমলের কথা আমি বলছি, তারা আমাকে ধরে ভিতরে নিয়ে গিয়ে নির্যাতন করে, শারীরিকভাবে আঘাত করে। অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে যাতে মানুষ কেউ সংবাদ সম্মেলন না করে। আমার প্রশ্ন হলো, যাদের অর্থ নাই, যারা 14-15 হাজার টাকা দিয়ে ভাড়া নিতে পারবে না, তারা কি করবে? তাই আমার এই যে ধারাবাহিক বিষয়টা আমি শুরু করেছিলাম, সেই হইতে কিন্তু এখন থেকে মাঝে মধ্যেই প্রায় দেখা যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনেকে সংবাদ সম্মেলন করেন। এটা সত্যি আমার আনন্দের ব্যাপার, যেটা আমি নিজে চালু করেছিলাম। এই জন্য আমাকে বেশি ভালো লাগছে, আনন্দ লাগছে যে আমি নির্যাতন হলেও কাজটা শুরু হয়েছে। এখন আমি এই ভদ্র মহিলার কাছে জিজ্ঞাসা করব, আপনি যে সংবাদ সম্মেলন করছেন কি কারণে করছেন? আপনার হাজব্যান্ডের বিরুদ্ধে করছেন, ওনার বিরুদ্ধে আপনার অভিযোগটা কি? আপনার নাম পরিচয় দিয়ে বলুন। আমার নাম শেফালি, আমার হাজব্যান্ডের নাম আজিজুল হক অপু, বাড়ি ধর্মপাশা, সুনামগঞ্জ, গ্রাম মহদীপুর। তো ওর সাথে আমার বিয়ে হওয়ার পর মোটামুটি সংসার ভালোই চলছিল। তারপরে হচ্ছে ওর মনের মধ্যে খালি এরকম যে আমার টাকা দিতাম, যৌতুক খালি মারধর করতো। এরপরে এক পর্যায়ে আমি শ্বশুর বাড়ি যাই, ওখানে ওরা সম্মান দিচ্ছে, বাসুরা সম্মান। আমি ওদের ভিতরের ইয়াটা বুঝি নাই। সম্মান দেওয়ার পরে আসার পরে আবার সংসার করার অবস্থায় কিছু ছবি উঠাই রাখছিল। তো জামাই বউ কত কিছুই করে, তো অন্তরঙ্গের মুহূর্তের নগ্ন ছবি ও ফোনে ধারণ করে সংরক্ষণ করে রাখে। ওগুলা পরে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেট, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ এটাতে পার্সে দিছে। পরে আত্মীয় স্বজন থেকে নিয়ে দুইটা কলেজের যত বন্ধু বান্ধব আছে মোটামুটি সামাজিকভাবে ও ভাই ইন্টারনেটে ছাড়ছে। তো যাই হোক, এরপরে আমি থামাইতে পারি না, বাসায় আসলে জিজ্ঞেস করলে মারধর করতো। তারপরে আমি অপরাধ হয়ে মামলা করি। ওই মামলায় ও পর্নোগ্রাফি আইনের 8-2-8-3 দ্বারা। তো মামলা করার পরে 7 মাস কারাবাস ছিল। তারপরে হাইকোর্টকে বলছে, তখন জেলের ভিতরে থেকে ও অ্যাপ্লিকেশন করছে, ও NTRC-তে নিবন্ধন করা ছিল, স্বতন্ত্র নিয়োগে অ্যাপ্লিকেশন করছে। তখন হাইকোর্টকে বলছে যে আমি সংসার করব। পরে হাইকোর্টের 23 নম্বর কোর্টের বিচারকটার নামটা আমার সঠিক এই মুহূর্তে মনে হয়। কোন আদালতে, কোন আদালত, কোন জায়গায়? এটা হাইকোর্টের 23 নম্বর আদালত। আচ্ছা, ঠিক আছে। তো উনি আমাকে বলল যে আপনার সাথে সংসার করতে হবে, তার সে করবে এবং ভালো করেই করবে, না হলে ওর জীবন তছনছ হয়ে যাবে। তারপরে ওখান থেকে বলছে সংসার করবে। তো আমি আর মানে ফৌজদারি আইনের নিয়মে ফৌজদারি মামলা থাকলে বেসরকারি সরকারি কোনো নাই, এখানেই লেখা আছে, এটা আমি আপনাকে দেখাচ্ছি। ফৌজদারি বা অন্য কোনো মামলায় গ্রেফতার, অভিযুক্ত বা দণ্ডিত এবং নজরবন্দি হয়েছেন কি বা বহিষ্কার হয়েছেন কিনা, সে না দিছে, তখন না দিছে তো ও তো দিবেই, কারণ তখন আমি ওর সাপোর্টে ছিলাম। ফর্মটা আমারে নিয়ে ফিল আপ করছিল, এটা আপনার ইয়ার আবেদন। প্রথম যখন স্টেম কোর্টে চাকরি হয় তার, তখন আপনার এটা নিয়ে এটা ইয়ে করলাম। ওর একটা বন্ধু সাক্ষী ছিল আর একটা নানা মনে হয় ওইখানে সাক্ষী দেয়। পরে আমি ওসির হাত পায়ে ধরলাম, কান্নাকাটি করলাম। তারপরে ওইখানে একটা মুন্সি ছিল, দারোগা, যার কাছে সব ইনফরমেশন দিতে। তারপরে দেওয়ার পরে আমিও বললাম যে বলতেছে এটা তো দেওয়া যায় না। বলছে আমি তো একটা মেয়ে মানুষ, আপনার যদি ভুল হতো সংসার করতে, তাহলে এইভাবে কান্নাকাটি করে হাত পায়ে ধরে নিয়ে আসছি পুলিশ বিভাগে। পরে চাকরিটা করলো 1 বছর আমার কাছে থেকে চাকরিটা করা, মানে তারপরেও বেতন হয়নি। তারপরে খালি টাকা নিত। আমি তাহাজ্জুদ নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়তাম ছোটোবেলা থেকে। তারপরে রান্নাবান্না করে তারে মানে যত আমার মতো কোনো মেয়ে ওরে এত যত্নে আমি রাখছি,
ওরে কোনোদিন মানে জেল থেকে আসার পরে মনে হয় ও আমার সাথে বাজারে যাইতো, কিন্তু বাজারে ব্যাগটা পর্যন্ত বহন করতো না। তারপরে ওর পায়ের থেকে নিয়ে মাথা পর্যন্ত স্যান্ডেল থেকে নিয়ে কাপড় চোপড় চিকিৎসা কসমেটিক সমস্ত কিছু আমি কেয়ার করছি। তখনও মানে করছি যে কষ্ট করে আত্মীয় স্বজন থেকে টাকা নিতাম, আগে চাকরি করছি, পার্ট টাইমে টিউশনই করছি, ছোটো খাটো ব্যবসা বাণিজ্য করছি, মানে যেভাবেই পারছি আমি ওরে মানে হ্যাপি রাখার চেষ্টা করছি। খালি বলতো যে ভালো চাকরি হইলে বেতন হইলে সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে। যখন বুঝতাম যে বাচ্চা কাচ্চা নিত না, তখনই হচ্ছে আমি অভিযোগ করছি যে ও তো আমার সাথে সংসার করে না, খালি হচ্ছে যে বুক করার সংসার করে। তারপরে আমি মূলত আপনি এখন কি চাচ্ছেন? টাকা পয়সা প্রতিদিন টাকা পয়সা যাইতো, না দিলেই হচ্ছে মারতো। পরে আমি ওখান থেকে ও চলে গেছে, পুলিশের বলছিলাম যে এই কাহিনী, ওনারা আইসা ওরা বুঝাইছে যে বাচ্চা কাচ্চা নেবেন, ধরে আদর করে মাইরা কেন তার কাছে টাকা পয়সা নেবেন। এখন আমি চাচ্ছি, তারপরে ওখান থেকে ও চলে গেছে পঞ্চম নিগম ময়মনসিংহে, ওইখানে যায় চাকরি করতেছে। যেই জানতে পারছি ওখানে অভিযোগ দিয়েছে, ওইখানের আজহারুল দিদি, উনি খুবই ভালো ছিল শিক্ষা অফিসার, উনি নেট অফিসার করছে, ওনার জন্য আমি দোয়া করি। সে কিসে চাকরি করে? এনটিআরসিআর বেসরকারি কলেজগুলোতে, আচ্ছা। নাসিরাবাদ কলেজ, আচ্ছা, আচ্ছা। ওটা একটা পুরনো কলেজ। ও আবার পড়াশোনা করছে নেত্রকোনা ন্যাশনাল ইউনিভার্সিটিতে। আচ্ছা। তো ওইখানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, ওদের নিয়ে আসা ওই ইয়ার প্রিন্সিপালের কাছে, প্লাস হচ্ছে আপনার মাউসির ওখানের পরিচালক এখন বর্তমানে যে আছে বিডি আলিফুদ্দিন, ওনার কাছে, তারপর উপপরিচালক ফেরদৌস, ওনাদের কাছে আমি বহু কান্নাকাটি করছি। প্রথম ওরে দেয়নি, অনেক দিন দেয়নি, কিন্তু লাস্টে যায় নাকি কোন নেতা দইরা টাকা পয়সা দিয়া, এটা হচ্ছে প্রিন্সিপাল দোষতেছে মাউসির ওই উপপরিচালক ফেরদৌস আহমেদকে, উনি দোষতেছে সভাপতিকে, প্রিন্সিপালের, মানে